সুখের বিপরীত অবস্থা হলো অসুখ। যার মনে সুখ নেই তাকে আমরা বলতে পারি অসুখী। আজ আমরা পড়ব অসুখী একজন কবিতাটি। তুমি জেনে অবাক হবে, আজকের কবিতাটা কিন্তু বাংলা কবিতাই নয়, মূল স্প্যানিশ ভাষায় লেখা একটি কবিতা হলো লা দেস ডি চাঁদা। এই যে স্প্যানিশ নামটা বললাম, এই স্প্যানিশ ভাষায় লেখা কবিতাটার বাংলা নাম হলো অসুখী একজন। স্প্যানিশ কোন কাব্যগ্রন্থে লা দেস দি চাঁদা কবিতাটি আছে? কাব্যগ্রন্থের নাম এক্সট্রা ভাগারিয়া। কিন্তু আমরা তো পড়ছি বাংলা অসুখী একজন কবিতা। এই বাংলা কবিতাটা কোন কাব্যগ্রন্থে আছে? উত্তর, বিদেশি ফুলে রক্তের ছিটে। আচ্ছা, এই কবিতায় কে অসুখী? সেই একজনটি কে? কেন তার মনে অসুখ? সেটা আমরা আজকের আলোচনাতে তোমাদের সামনে তুলে ধরব। তবে এই কবিতাটার প্রেক্ষাপট না জেনে তুমি যদি এমনি এমনি সারাদিন কবিতাটা পড়ো, তুমি কিন্তু বুঝতে পারবে না। কবিতার প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। এখানে একটা মজার জিনিস বলি, আমরা জানি কার্গিল যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ভারত পাকিস্তানের মধ্যে। কিন্তু স্পেনের গৃহযুদ্ধটা অন্য কোনো দেশের সঙ্গে হয়নি। স্পেনের মধ্যে দুই পক্ষ ছিল, রিপাবলিকান আর ন্যাশনালিস্ট। এই দুই পক্ষের মধ্যে হয়েছিল। এটা ওই 1936 থেকে 39 সাল পর্যন্ত হয়েছিল। স্পেনের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল, অন্য দেশের সঙ্গে নয়। নিজের দেশের দুই পক্ষের সঙ্গে নিজেদের গন্ডগোল হয়েছিল। এই যুদ্ধের প্রেক্ষাপটে আমাদের কবিতাটি লেখা। এই সময় কি হয়েছিল জানো তো? এই সময় স্পেনের অবস্থা সত্যি খারাপ ছিল। ধরো পাড়ায় বা এলাকায় কোনো শক্ত সামর্থ্য যুবক বা ছেলে দেখলেই তাকে তুলে নিয়ে যাওয়া হতো, তাকে বলা হতো তুমি যুদ্ধের সৈনিক হও। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছ, তুমি যুবক বা ছেলে, তোমাকে দেখা মাত্রই ধরে নিয়ে যাওয়া হবে, চল যুদ্ধ করবি। আমাদের কবিতার কথক, মানে যিনি আমাদের কাছে কবিতার ঘটনাটা বলবেন, তাকে আমরা কি বলবো? কথক। সেই কথকও একজন সৈনিক। তিনি তার প্রেমিকাকে বলে যাওয়ার সময়টুকু পাননি যে আমি যুদ্ধে করতে যাচ্ছি, আমি জানি না যুদ্ধ শেষে ফিরে আসতে পারবো কিনা। তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যুদ্ধ করতে। আর আমাদের কথকের প্রেমিকা, কথকের প্রেয়সী দরজায় দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনে চলেছে, এই বুঝি আমার প্রিয়জন ফিরে আসবে। কিন্তু সে জানতো না, আমি আর কখনো ফিরে আসবো না। কথক দুঃখ করে এই কথাটাই বলেছেন। এবার আমরা এই অসাধারণ কবিতাটার আলোচনা শুরু করব। এই কবিতাটা অনেকটা এই রকম, আমরা বলি না ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ভারত পাকিস্তান যুদ্ধ। এই কবিতাটা দেখাচ্ছে যুদ্ধ ভার্সেস প্রেম বা ভালোবাসা। আচ্ছা, যুদ্ধ বা ভালোবাসার মধ্যে কে জিতবে? যুদ্ধের রক্ত তারা জেতে, নাকি হৃদয়ের ভালোবাসা তারা জেতে? আজকের এই কবিতা পড়তে পড়তে এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব মূল আলোচনা। একটা ছোট্ট অনুরোধ, আমাদের সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আলোচনা কেমন লাগলো লিখে জানিও। আমরা কিন্তু অলরেডি আয় আরো বেঁধে বেঁধে থাকি আর জ্ঞানচক্ষু কবিতা পড়িয়েছি। কেমন লেগেছে সেই আলোচনা, তোমরা দেখেছো কিনা আমাকে লিখে জানিও। কবিতা অসুখী একজন লিখেছেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা হলেন চিলিয়ান কবি। তুমি বলবে চিলিয়ান কবি মানে কি? আমরা আমাদের ভারতের যারা প্লেয়ার তাদের কি বলি? ইন্ডিয়ান প্লেয়ার। ঠিক তেমন চিলি দেশের কবি হওয়ার জন্য তাকে আমরা বলবো চিলিয়ান কবি। চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা কবিতা অসুখী একজন। মূল কবিতাটি বাংলা ভাষায় লেখা নয়, কারণ একজন চিলি দেশের লোক বাংলায় কি করে কবিতা লিখবেন? কবিতাটি লেখা হয়েছে স্প্যানিশ ভাষায়, তারপর সেখান থেকে এই কবিতাটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে। আমরা তাহলে পাবলো নেরুদার লেখা একটি অনুদিত কবিতা পড়ছি। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। দেখো, কবিতার প্রথম 3 লাইনেই বেজে উঠল বিচ্ছেদের সুর। আমাদের কথক, একটু আগে আমি যার কথা তোমায় বললাম, যিনি সৈনিক হয়ে তার প্রিয়তমা বা প্রেমিকাকে কোনো কিছু না জানিয়ে যুদ্ধ করবার জন্য চলে গেছেন, অনিচ্ছা সত্ত্বে গেছেন,
তিনি তার হৃদয়ের বুক ফাটা হাহাকার, প্রিয়জনকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা, এই ৩-৪টে লাইনের মধ্যে কিভাবে ফুটিয়ে তুলেছেন। আমি তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ আমি তাকে ছেড়ে চলে এলাম। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, সে হয়তো আমার জন্য দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি চলে গেলাম দূর দূরে, অর্থাৎ দূর থেকে আরো দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। প্রিয়তমা মেয়েটি জানতো না কথক আর কখনো ফিরে আসবেন না। কথকের এ যাওয়াই যে শেষ যাওয়া, সে কথাটা মেয়েটা কিন্তু জানতে পারেনি। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এরপর আপন ছন্দে সময় বয়ে যেতে লাগলো। সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে কথক বিদায় নিলেন, তুমি কবিও বলতে পারো, কবি বিদায় নিলেন, সেই রাস্তা দিয়ে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার একজন নান, নান মানে খ্রিস্টান সন্ন্যাসিনী। একটা সপ্তাহ কেটে গেল, তারপর ধীরে ধীরে 2-5টা সপ্তাহ করে একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। যে রাস্তা দিয়ে কথক হেঁটে গেছিলেন তার পায়ের সমস্ত চিহ্ন বৃষ্টির জল এসে ধুয়ে দিয়ে গেল। ঘাস জন্মালো রাস্তায়। একটা রাস্তায় কখন ঘাস জন্মায়? যখন সেই রাস্তা দিয়ে দীর্ঘদিন কেউ আর হাঁটাচলা করে না, তখন প্রকৃতি নিজের থেকেই যোগাযোগের পথকে বিচ্ছিন্ন করবার জন্য পথের উপর গজিয়ে তোলে ঘাস, তাই না? আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার মানে মেয়েটির, ধরো মেয়েটা অপেক্ষা করছে তার প্রিয়তমের জন্য। মেয়েটা জানে না কথকার কোনোদিনও ফিরে আসবে না। আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। সেই মেয়েটির মাথার উপর নেমে এলো অপেক্ষার বছরগুলো। তার মানে মেয়েটা তো জানতো না তার প্রিয়তম আর কোনোদিনও ফিরে আসবে না। সে আজও তার জন্য অপেক্ষা করে চলেছে। একটা বছর যাচ্ছে, তার মাথায় একটা পাথরের বোঝা চাপছে, অর্থাৎ যন্ত্রণায় সে ছটপট করছে। আর একটা বছর যাচ্ছে, তার মাথায় আর একটা পাথরের বোঝা যেন চাপছে। আর একটা বছর যাচ্ছে, তার মাথায় আরো একটা পাথরের বোঝা যেন নামছে। এটা একটু কাব্যিকতা করে কবি বলছেন, এক একটা বছর যাচ্ছে, তার যন্ত্রণা আরো দুঃসহ হয়ে উঠছে। তার মাথায় যেন একটার পর একটা পরপর পাথরের মতো বছরগুলো নেমে আসছে। এই ঘটনার পর তারপর যুদ্ধ এলো। এই ঘটনার পর ঘনিয়ে এলো যুদ্ধ। কেমন ভাবে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এরপর শহরের বুকে আছড়ে পড়ল প্রাণঘাতী যুদ্ধ। কেমন ভাবে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তোমরা ভূগোলে আগ্নেয়গিরি পড়েছো, এই রকম পর্বত হয় আর তার উপর থেকে লাভা ম্যাগমা ছিটিয়ে পড়ে। এটাকে বলা হয় ভূগোলের ভাষাতে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত। ঠিক আগ্নেয়গিরি থেকে যেমন উত্তপ্ত লাভা ম্যাগমা ফোয়ারার মতো ছোটে, এই যুদ্ধে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো নাকি রক্ত ছুটলো, রক্তের ফোয়ারা ছিটল। এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর হলো, এই যুদ্ধে নিষ্পাপ শিশুদের নিস্তার দেওয়া হলো না, তাদেরও খুন করা হলো। যখন কোথাও যুদ্ধ লাগে অনেক জায়গাতেই বাচ্চাদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই যুদ্ধে বাচ্চাদের ছাড় দেওয়া হয়নি, বাড়িরা খুন হলো। বাড়িরা খুন মানে কি? এটা দুটো ব্যাখ্যা আমরা পাই। এক, পুরুষরা যুদ্ধে গেছে, বাড়িতে থাকলো কারা? শিশু আর মহিলারা, তাদের খুন করা হলো, অর্থাৎ মহিলাদেরও পর্যন্ত এই যুদ্ধে ছাড় দেওয়া হলো না। আবার অনেকের মতে এখানে বোঝানো হয়েছে নতুন প্রজন্ম ধ্বংসপ্রাপ্ত হলো, অর্থাৎ শিশুরা মারা গেল, আর স্থাপত্য ভাস্কর্য ঘর বাড়ি সবকিছু ভেঙে দেওয়া হলো, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমতল ভূমি মানে যেখানে মানুষ থাকে। শান্ত হলুদ দেবতা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কত মারাত্মক কথা। ভারতচন্দ্র রায় গুণাকার
একজন কবি, তিনি বলেছিলেন, নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না। অর্থাৎ যদি নগরে আগুন ধরে তাহলে দেবালয়, মন্দির, মসজিদ বা যেখানে ঈশ্বরের আরাধনা করা হয় সেই জায়গাতেও আগুন লাগে। এই কবিতায় কবি সেটাই বোঝাতে চেয়েছেন যে সমতলে আগুন ধরে গেল, শান্ত হলুদ দেবতারা। হলুদ রং প্রাচীনত্বের প্রতীক। দেখবে পুরনো ছবি, পুরনো রং, ইতিহাস বইয়ের পুরনো যে ছবিগুলো, সেগুলোর রং হলুদ। শান্ত কেন? মন্দিরের দেবতার মূর্তি তো হাঁটাচলা করে না, কথা বলে না, তারা শান্ত। মন্দিরের শান্ত হলুদ দেবতা। কবির কল্পনায় যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, অর্থাৎ তারা হাজার বছর ধরে যে মন্দিরে মূর্তিগুলো বসেছিল, তারা যেন হাজার বছর ধরে ধ্যান করছিল। যুদ্ধের দাপটে তারা মন্দির থেকে উল্টে পড়ল, টুকরো টুকরো হয়ে গেল, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে দৈব মহিমার অন্তঃশ্বাস শূন্যতাকে বোঝানো হয়েছে, যে যখন বিপদ আসে, যখন যুদ্ধ আসে, ঈশ্বরও নিজেকে রক্ষা করতে পারে না। মানুষ তো ঈশ্বরের কাছে বলে, ভগবান বা হে ঈশ্বর আমায় বাঁচাও, কিন্তু যুদ্ধের সময় ঈশ্বরও হয়তো নিজেকে রক্ষা করতে পারেন না। তাই তো তারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কবির কল্পনায় তারা যে ধ্যান করত, তারা যে স্বপ্ন দেখত, সেগুলোও যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এইবার আমাদের কথক ফিরে আসবে ফ্ল্যাশব্যাকে। তার বাড়ির একটু বর্ণনা তিনি আমাদের দেবেন। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছনায় ঘুমিয়েছিলাম, তার বারান্দাতে এই রকম দেখবে যে অনেকে বিছনায় ঘুমায়, এরকম ঝুলন্ত বিছনা থাকে। অনেক ওই অনেকে দীঘা টিঘা সমুদ্রের পাড়েও থাকে এরকম ঝুলন্ত বিছনা, সেখানে আমি ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা। করতল মানে হাতের পাতা। হাতটাকে সোজা করলে যেমন লাগে, হাতের তালুটা মানে এই যে যেরকম পাঁচটা আঙুল দিয়ে যেরকম হয়, এই রকম পাতাওয়ালা একটি গাছ হলো গোলাপি গাছ। এখানে গোলাপি গাছ মানে কিন্তু গোলাপ ফুলের গাছ নয়, এটা গোলাপি পাতাওয়ালা এক ধরনের পাতাবাহারি গাছ, যার যে গাছের পাতা ছিল ছড়ানো করতলের মতো। চিমনি, শীতপ্রধান দেশে ঘরের যেখান থেকে ধোঁয়া বেরোয়, সবসময় আগুন জ্বালায়, সেই চিমনি। প্রাচীন জল তরঙ্গ, এখানে জল তরঙ্গ মানে কিন্তু জলের ঢেউ নয়। জল তরঙ্গ কথার আক্ষরিক অর্থ হলো জলের ঢেউ, কিন্তু এখানে জল তরঙ্গ মানে একটা বাদ্যযন্ত্র। এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট, ধরো গিটার যেমন একটা বাদ্যযন্ত্র, এর ভেতরে জল ভরা থাকে, যেটা ঝাঁকালে ঝনঝন করে আওয়াজ হয়। প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই যুদ্ধে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পুড়ে গেল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। একটা প্রাণ চঞ্চল শহরে ছড়িয়ে রইল কাঠকয়লা। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। কিছু দোমড়ানো মোচড়ানো লোহা পড়ে রইল মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। এখানে পাথরের মূর্তির ভাঙা মুন্ডু নয়, কাটা কাটা মুন্ডু, মানুষের লাশের মাথা, সেগুলো পাথরের ভাঙা মূর্তির মতো পড়ে রইল শহর জুড়ে। রক্তের একটা কালো দাগ। এই কালো দাগ কিসের প্রতীক? যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন। এত 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 রক্ত ঝরেছে যে সেগুলো শুকিয়ে একটা কালশিটে দাগ পড়ে গেছে। আর এত কিছুর মধ্যে সেই মেয়েটি আমার অপেক্ষায়। এখন তোমার মনে প্রশ্ন হতেই পারে, কবিতায় অসুখী একজন, অসুখীটা আসলে কে? আমরা যে কোনো দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে অসুখী প্রতিজন। প্রথম, কথক অসুখী, তার মনে সুখ নেই। সে তার প্রেমিকাকে, তার প্রেয়সীকে আমি আসছি এইটুকু কথা বলে আসার সুযোগ পায়নি। আমরা যদি দেখি, কথকের প্রেমিকা বা প্রেয়সীও তো অসুখী। প্রিয়জন আসবে না এটা সে জানে না। প্রিয়জন যে চিরকালের জন্য তাকে ছেড়ে বিদায় নিয়েছে এই সত্যটা সে জানে না। তবু সে অপেক্ষার চোরাবালিতে দাঁড়িয়ে অপেক্ষা করে চলেছে। সে অসুখী। আর যদি আরেকটু বৃহৎ অর্থে দেখি, মাতৃভূমি, দেশ মাতা অসুখী। তার দেহের উপর শিশুদের রক্ত থেকে শুরু করে দেশের সন্তানদের রক্ত ঝরছে, তাই সেও তো অসুখী। এবার তোমার মনে হতেই পারে প্রশ্ন, আচ্ছা মেয়েটির কেন মৃত্যু হলো না? যে যুদ্ধে দেবতারা পর্যন্ত আত্মরক্ষা করতে পারলো না, যে যুদ্ধে একটা প্রাণ চঞ্চল শহর কাঠকয়লায় মোড়া শ্মশানে পরিণত হলো, যে যুদ্ধে বাচ্চাদের ছাড় দেওয়া হলো না, সেই যুদ্ধে মেয়েটি কি করে বেঁচে থাকলো? আসলে মেয়েটি হলো
ভালোবাসার প্রতীক। মেয়েটার মনের মধ্যে রয়েছে মুকুলিত ভালোবাসা, ফুটন্ত গোলাপের মতো ভালোবাসা। প্রিয়জন বিদায় নেওয়ার পরেও তাই তো সে প্রিয়জনের ফিরে আসার জন্য প্রতীক্ষায় উন্মুখ হয়ে রয়েছে। সে যেন শ্রীকৃষ্ণ কীর্তনের সেই শ্রী রাধার মতো শূন্য বৃন্দাবনে সে কৃষ্ণের প্রতীক্ষায় পাগলিনী। আমরা দেখলাম যুদ্ধ বড়ই নিষ্ঠুর, একটা শহরকে ছাই করে দিল, সব ধ্বংস করে দিল। হ্যাঁ, যুদ্ধের ক্ষমতা অসীম, এটা ঠিক, কিন্তু প্রেম বা ভালোবাসার ক্ষমতা তো অসীমের চাইতে অসীম। মেয়েটা যেহেতু ভালোবাসার মূর্ত প্রতীক, ভালোবাসার সিম্বল, তাই কবি এখানে দেখিয়েছেন যুদ্ধের আগুন জাগতিক সবকিছুকে ধ্বংস করে দিলেও মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। মেয়েটা যেহেতু ভালোবাসার প্রতীক, তাই সে যুদ্ধে অমরত্ব লাভ করেছে। যুদ্ধের আগুন ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। যুদ্ধের আগুন দেবতার প্রতি মানুষের বিশ্বাসকে টলিয়ে দিতে পারে। যুদ্ধের আগুন আগামী ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চাদের পুড়িয়ে ছারখার করে দিতে পারে। যুদ্ধের আগুন একটা চঞ্চল শহরকে শ্মশানে পরিণত করে দিতে পারে, কিন্তু যুদ্ধের আগুনের এই ক্ষমতা নেই যে হৃদয়ের ভালোবাসাকে পুড়িয়ে দেবে। এই কবিতা প্রমাণ করলো যুদ্ধ ভার্সেস প্রেমের এই লড়াইয়ে জয়ী হলো প্রেম বা ভালোবাসা। কেমন লাগলো আমার আলোচনা? তোমার মূল্যবান মতামত লিখে জানিও। বাজার চলতে অনেক বইয়ে লেখা আছে এটা কবির প্রেমিকা নন, কবির স্ত্রী। কেউ লিখেছেন এটা কবির মাতৃভূমি। আসলে তারা তাদের মতো ব্যাখ্যা করেছেন, অন্যদের নিয়ে মন্তব্য করব না। তবে এই কবিতার সঠিক ব্যাখ্যা যেটা, সেটাই তোমাদের বললাম। এটা একটি প্রেমের কবিতা। এই কবিতায় যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের নিষ্ঠুরতার সমালোচনা করে প্রেমের জয়গান গাওয়া হয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।